অলওয়েজ log 2 বুঝবা। log বলতে log 2 কে বোঝা যাবে। তাহলে যদি কখনো আমি বলি যে log 10, তার মানে হচ্ছে log 2 base 10। যদি বলে log x, তাহলে log 2 base x। এইভাবে, অর্থাৎ log বলতে ডাটা স্ট্রাকচার অলওয়েজ log 2 বুঝবা। কেন log 2 স্যার? এটা আমরা কম্পিউটার যেটা কাজ করি, কম্পিউটার হচ্ছে বাইনারি সিস্টেম, সাধারণত আমরা মেইনটেইন করি। বাইনারি বেস 2, আমরা মোটামুটি সবকিছু এই বাইনারি বেস দিয়ে চিন্তা করব। তোমাদের প্রোগ্রামিং এ যতগুলো পার্ট আছে এই ক্ষেত্রে তার 95% ধরো হচ্ছে log 2 বেস। হ্যাঁ, কিছু জিনিস আছে log 10 বেস, বাদ বাকি সবগুলো log 2 বেস। তো কখন যদি আমি ডাটা সেটে log বলি, log বলতে গিয়ে তোমরা অলওয়েজ log 2 কে বুঝবা। ওকে, আচ্ছা, তোমাদের আজকে এখন আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করাবো। কালকে আমরা লিনিয়ার সার্চ করছিলাম, মনে পড়ে? লিনিয়ার সার্চ অর্থাৎ একটা ডাটাকে একটা অ্যারে থেকে খুঁজে বের করার জন্য আমরা লিনিয়ার সার্চ বের করে আনছিলাম আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, চ্যাপ্টার 2 তে আমরা ফার্স্টে সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। হ্যাঁ, কন্ট্রোল স্ট্রাকচার গুলো কি এবং কন্ট্রোল স্ট্রাকচার গুলো আমরা কিভাবে করব সেই জিনিসটা জানার জন্য লাস্ট ক্লাসে আমি মোটামুটি অনেক কিছু বুঝাই দিয়েছি, তাও আজকে একটু বুঝাই দিই। কন্ট্রোল স্ট্রাকচার খাতায় লেখো, কন্ট্রোল স্ট্রাকচার। এক নম্বর হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক, দুই নম্বর সিলেকশন লজিক, তিন নম্বর হচ্ছে ইটারেশন, অথবা এটাকে বলা হয় লুপ বলা যায়। হ্যাঁ, তো একটা হচ্ছে সিকোয়েন্স লজিক অথবা সিকোয়েন্সিয়াল ফ্লো, তারপর হচ্ছে সিলেকশন লজিক, কন্ডিশনাল ফ্লো, আর হচ্ছে ইটারেশন লজিক বা রিপিটিটিভ ফ্লো। হ্যাঁ, রিপিটিটিভ মানে হচ্ছে লুপের কাজ করা, রিপিটিটিভ। সো এই লুপের জায়গায় তোমরা রিপিটিটিভ লিখতে পারো। ওকে, আচ্ছা, সিকোয়েন্স, সিলেকশন, ইটারেশন এগুলো আসলে প্রোগ্রামিং এ কোড লেখার একটা স্টেপ। প্রোগ্রামিং আমরা যখন কোড লিখি, প্রোগ্রামিং কোড লেখার একটা স্টেপকে আমরা এইভাবে বর্ণন করি, কিভাবে কোনটাকে আমরা কিভাবে ডিফাইন করব। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল ফ্লো। ধরো তোমাকে আমি বললাম যে দুইটা নাম্বার যোগ করতে হবে, দুইটা নাম্বার যোগের একটা প্রোগ্রাম লিখব। দুইটা নাম্বার যোগের প্রোগ্রাম করতে আমরা যদি ফ্লো চার্টটা লিখি, 90 তোমরা ফ্লো চার্ট শিখে আসছো, ওই ফ্লো চার্টটা যদি লিখি, ফার্স্ট হচ্ছে স্টার্ট, তারপর আমরা বলবো যে ইনপুট, দুইটা সংখ্যা ইনপুট দেই, ইনপুট a, b, তারপর বলতে আমি একটা প্রসেস দিব, প্রসেস হচ্ছে c a b, তারপর বলতে আমাদের আউটপুট আসবে, আউটপুট হচ্ছে রাইট হচ্ছে c, এন্ড ফাইনাল হচ্ছে স্টপ। এইটা আমাদের দুইটা সংখ্যা যোগের একটা ফ্লোচার্ট। সো দুইটা সংখ্যা যোগ করতে গেলে ফার্স্ট হচ্ছে স্টার্ট করতেছি, এরপর হচ্ছে ইনপুট, ক্যালকুলেশন প্রসেস, আউটপুট, তারপর হচ্ছে স্টপ। এইখানে দেখো এক লাইনে সবগুলো ধরেছে, মাঝখানে আমি অন্য কোনো দিকে লাইন আমি চলে যাই, এক জায়গা থেকে আমি অন্য দিকে চলে যেতে হয়, এই দিক চলে যাবো অথবা এই দিক চলে যাবে, এরকম কোনো সিস্টেম হয়। তাহলে যদি এক সিকোয়েন্সে কখনো নামতে থাকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স লজিক বা সিকোয়েন্সিয়াল ফ্লো। দুইটাই কথা, হয় সিকোয়েন্স লজিক অথবা সিকোয়েন্সিয়াল ফ্লো। এখন আসো এটার एग्जांपल আর কি হতে পারে। ধরো তোমাকে আমি বলছি সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করো, বা তোমাকে একটা ব্যাংকিং সিস্টেমের ধরো তোমাকে রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে এটার ইন্টারেস্ট কত আসলো, মূলধন থেকে সুদ কত আসলো, এটা ক্যালকুলেট করো। অর্থাৎ যে কোনো প্রকার প্রসিডিউর যদি তোমার সিকোয়েন্সিয়ালি হয়, তাহলে সেখানে কোনো কন্ডিশন থাকবে না, কোনো লুপ থাকবে না, সিম্পল একটা স্টেটমেন্ট স্ক্যান প্রিন্টএফ ইনপুট আউটপুট দিয়ে কাজ করবে। অথবা তোমরা সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস এ হয়তো শিখতেছো সি ইন এন্ড সি আউট। সি ইন এবং সি আউট এর কাজ কি? সি ইন এর কাজ হচ্ছে ইনপুট নেয়, আর সি আউট এর কাজ কি? আউটপুট দেয়, তাই না? এরকম তাহলে ইনপুট থাকবে, প্রসেস থাকবে, আউটপুট থাকবে, এরকম বিষয়গুলোকে আমরা সিকোয়েন্সিয়াল ফ্লো বলি। এবং এটা কোনো ব্রাঞ্চিং হবে না। ব্রাঞ্চিং বলতে ডানে চলে গেছে, বামে চলে গেছে, অপশন দেওয়া হলো, এরকম কোনো কন্ডিশন এখানে দেওয়া থাকবে না। এটা হচ্ছে সিকোয়েন্স লজিক। এরপর সেকেন্ড হচ্ছে সিলেকশন লজিক। সিলেকশন লজিকটা কি রকম? সিলেকশন লজিক হচ্ছে তোমাকে সিলেক্ট করার একটা অপশন দেব। কি রকম? একটা एग्जांपल দেই, যে ধরো তোমাকে দুইটা নাম্বার দিছি, দুইটা নাম্বার থেকে তুমি যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা তুমি আমাকে প্রিন্ট করে দিবা। দুইটা সংখ্যা থেকে বড় সংখ্যাটা প্রিন্ট করতে গেলে তোমার অ্যালগরিদমটা বা ফ্লোচার্টটা কি রকম হবে? ফার্স্টে তোমাকে আমি একটা নাম্বার দেই,
স্টার্ট করলা তুমি, তোমাকে আমি একটা সংখ্যা বলে দিলাম, সংখ্যাটা হচ্ছে ইনপুট দিয়ে দিচ্ছি, ইনপুট n, n এর মানটা আমি বলে দিলাম তোমাকে। এর পরবর্তীতে তুমি কি করবা, এখান থেকে কন্ডিশন দিয়ে টেস্ট করবা। আর দুইটা সংখ্যা যেহেতু বলছি, তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাহলে একটা a একটা b, সরি একটু বলছিল যে দুইটা সংখ্যার মধ্যে যেহেতু বড় সংখ্যা বলছে, একটা a দিলাম একটা b দিলাম, ইনপুট a b। এখন তুমি কন্ডিশন টেস্ট করো a গ্রেটার দেন b কিনা। a যদি b থেকে বড় হয় তাহলে আমার কার মান প্রিন্ট করা উচিত, a এর মান প্রিন্ট করা উচিত। তাহলে তোমাকে আমি দুইটা সংখ্যা দিচ্ছি, যারা অনেকে বুঝতেছো না তাদের জন্য বলি। যখন তোমাকে দুইটা সংখ্যা দিচ্ছি, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 10। এখন 5 এবং 10 এর মধ্যে কোনটা বড়? 10 বড়। আবার যদি আমি তোমাকে উল্টায় বলতাম যে আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি 100 আর একটা নাম্বার দিচ্ছি 50, তাহলে সেক্ষেত্রে কোনটা বড়? 100 বড়। তাহলে তোমার কন্ডিশনটা তুমি কিভাবে টেস্ট করতেছো, তোমাকে আমি দুইটা সংখ্যা দিছি, একটা হচ্ছে 100 একটা হচ্ছে 50, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করতেছি যে প্রথমটা দ্বিতীয়টা থেকে বড় কিনা। 100 50 থেকে বড় কিনা, তুমি দেখতেছো হ্যাঁ 100 50 থেকে বড়, তাহলে 100 যেহেতু 50 থেকে বড় তাহলে আমি 100 প্রিন্ট করব। এটাকে যদি আমি প্রতীক দিয়ে বলি, ইকুয়েশন অর্থাৎ যে সিম্বল দিয়ে বলি, যে একটা সংখ্যা আছে a একটা সংখ্যা আছে b, তাহলে a এবং b এর মধ্যে কোনটা বড়, কিভাবে আমি টেস্ট করব? a আর b এর মধ্যে কোনটা বড় আমি টেস্ট করব, a গ্রেটার দেন b হলে ফাইনাল অ্যানসার কি a, আর যদি a গ্রেটার দেন b না হয় তাহলে ফাইনাল অ্যানসার হচ্ছে b। তাহলে আমরা এইটাই করতেছি, if a গ্রেটার দেন b যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিতেছি তুমি এর মানটা বলে দাও, রাইট করো a। a যদি b থেকে বড় হয় তাহলে যদি সত্য হয় তাহলে লিখে দিতে হবে ট্রু, তাহলে রাইট করো a। আর যদি এটা মিথ্যা হয় তাহলে আমি বলতেছি কি ফলস যদি হয় এখানে রাইট করো হচ্ছে b। তাহলে a গ্রেটার দেন b, ট্রু হলে a, ফলস হলে b। সিম্পল জিনিস। এখান থেকে আমরা কি করলাম, কানেক্টরের মাধ্যমে যোগ করলাম, যোগ করে তুমি আবার টেস্ট করতে পারবে, তোমার কাজ শেষ। তাহলে এই যে অ্যালগরিদমটা আমরা ক্লিয়ার দেখলাম, আমাদের কি আসলে বিষয়টা, যে দুইটা সংখ্যার ভিতর থেকে একটা সংখ্যা বড় কিনা এটা বের করার জন্য আমাকে এইখানে সিলেক্ট করতে হচ্ছে আমি এই পার্টে যাব নাকি আমি ওই পার্টে যাব। একই সাথে দুইটা পার্টে যাওয়া পসিবল না, একই সাথে তুমি দুইটা গ্রহণ করতে পারবে না, দুইটা এক্সিকিউট করতে পারবে না, হয় এটা রান করতে হবে নয় ওটা রান করতে হবে। ইফ এলস দিয়ে আমরা যে প্রোগ্রামগুলো করি সেগুলোর মতো। ইফ এলস কি থাকে, ইফ এলস থাকে হচ্ছে কন্ডিশনাল টেস্ট থাকে, যে তুমি সত্য হলে এই কাজ করো, মিথ্যা হলে এলস এর কাজ করো, এরকম থাকে। এটাও ঠিক তাই, তোমাকে ব্রাঞ্চ দেওয়া থাকবে যে হয় তুমি সত্য হলে এই পার্ট করো, মিথ্যা হলে এই পার্ট করো। এখানে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, সিলেকশন পয়েন্টটা কোথায়, এই কন্ডিশন। কন্ডিশনের এখানে এসে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে আমি কি ডানে যাবো স্যার না আমি বামে যাবো, কোন সাইডে যাবো। এইটাকে আমরা বলতে হচ্ছে সিলেকশন লজিক, যেটা তোমার সিলেক্ট করার জায়গা থেকে। অর্থাৎ মোটামুটি আপাতত মাথায় রাখো, ইফ এলস বা ইফ দিয়ে যতগুলো আমরা স্টেটমেন্ট পাবো, ইফ দিয়ে লিখবো তার সবগুলোই কি সিলেকশন লজিক। সিলেকশনের আরেকটা ইংরেজি হচ্ছে কন্ডিশন, তাই না? কন্ডিশন দিয়ে আমরা যেটা টেস্ট করি, তাই এটাকে আমরা আরেকটা নামে ডাকি হচ্ছে কন্ডিশনাল ফ্লো, সিলেকশন লজিক অথবা কন্ডিশনাল ফ্লো। খাতায় এগুলো লিখে রাখো, তোমাদের ডাটা স্ট্রাকচার বইয়ের 23 নাম্বার পেজ থেকে আমি পড়াচ্ছি। 3 নাম্বার হচ্ছে ইটারেশন। আর একটা কথা, আজকের পরীক্ষার পরে আমি মোস্ট প্রবাবলি একটা পরীক্ষা নেব তোমাদের আজকে ক্লাসের পরে। এই সপ্তাহে একটা পরীক্ষা শিডিউল দিয়ে দিব, অনলাইনে পরীক্ষা হবে, অনলাইনে সবাই গুগল ফর্মে তোমার পরীক্ষা দিবা। ফ্রি অ্যান্ড ফেয়ার থাকার চেষ্টা করবো আর কি। আমি কোশ্চেনগুলো দেবো, তোমরা সবাই এই কোশ্চেনগুলো সলভ করে দিবে। তো ইটস বেটার যে তুমি ক্লাসটা মনোযোগের সাথে করো। ইটারেশন লজিক, ইটারেশন লজিক জিনিসটা হচ্ছে লুপের কাজ। লুপ কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে বুঝতে হবে লুপটা কি। লুপটা কি, লুপটা হচ্ছে একই কাজ বারবার করার প্রসেসকে আমরা বলি কি লুপ। একই কাজ বারবার হবে। ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে তুমি তোমার কলেজের নামটা 5বার প্রিন্ট করো, কলেজের নামটা 5বার প্রিন্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কোডটা কিরকম হয়, সিম্পল একটা কোড দেখে যে ধরে এরকম আছে ইন্টিজার লুপ কন্ট্রোল ভেরিয়েবল I for I equals to 1, I less than equal 5, I plus plus। লুপ কিভাবে কাজ করে সেটা কোন ফাইল দিয়ে দিচ্ছে সেগুলো দেখার কথা। তাহলে এখানে দিয়ে দেব হচ্ছে প্রিন্টফ চেক বড়দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ স্ল্যাশ n।
এই ধরনের লুপের কাজ, তাই তো? এই যে প্রসেসটা হয়, আমি ফার্স্টে বলছিলাম ওই ফাইলটা যারা পড়ছো সেখানে দেখা আছে শুনুন। ফার্স্টে i ইকুয়ালস টু 1 কম্পিউটার এই কাজটা করে যে আমি কাউন্টিং করতে শুরু করব। অলরেডি আমি বলছি যদি তুমি প্রোগ্রামিং এ লুপের কাজ করতে চাও সেক্ষেত্রে তোমার তিনটা জিনিস মাথায় রাখবা, জাস্ট তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে। দুই নম্বর হচ্ছে কোথায় যায় শেষ হবে বা কোন পর্যন্ত কাজটা চলবে। এবং তিন নাম্বার কাজ হচ্ছে কত করে আমি কাউন্টিং বৃদ্ধি করতেছি। তিনটে জিনিস, ইনিশিয়ালাইজেশন কোথা থেকে শুরু হচ্ছে, কন্ডিশন কোন পর্যন্ত যায় শেষ হবে অথবা কোন সিকোয়েন্স পর্যন্ত আমি যাব, এবং তিন নাম্বার হচ্ছে কত করে আমাদের এই সিকোয়েন্সের ভ্যালুটা বাড়তেছে, কাউন্টিংটা কত করে বাড়তেছে। তিনটা জিনিস। তাহলে এই তিনটা জিনিসের উপর বেস করে আমি যদি বলি ফর i ইকুয়াল টু 1 এক থেকে কাউন্ট করা শুরু হচ্ছে, i লেস দ্যান ইকুয়াল 5 5 পর্যন্ত যায় শেষ হবে, মানে লেস দ্যান ইকুয়াল 1 2 3 4 এবং 5 এই সংখ্যাগুলো 5 এর সাপেক্ষে কি ছোট না? 1 2 3 4 5 সবগুলো সংখ্যা 5 এর সাপেক্ষে ছোট এবং 5 এর সমান, লাস্টেরটা হচ্ছে 5 এর সমান। এই জন্য i এর প্রত্যেকটা ভ্যালু হইতে হবে 5 থেকে ছোট অথবা 5 এর সমান। i ইকুয়াল টু 1 i লেস দ্যান ইকুয়াল 5 যতক্ষণ পর্যন্ত 5 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি প্রসেসটা রান করব। কি করব? তাহলে i লেস দ্যান 5 হলে সে প্রিন্ট করবে, সে বন্ধ পোস্ট ডাইরেক্ট করে, এইখান থেকে সে ইনক্রিমেন্টে যাবে। তো ফার্স্টে i এর 1 নিয়ে একটা প্রিন্ট করলো, এখান থেকে i এর মান যখন 2 হবে এই 2 থেকে সে এগেইন কন্ডিশনে ফেরত আসবে। এখান থেকে সে আবার কন্ডিশন ফেরত আসবে। 2 কি আর 5 থেকে ছোট? জি স্যার ছোট, তাহলে আরেক পাশে প্রিন্ট করবে। এরপর সে আবার ইনক্রিমেন্টে যাবে, 3 বানাবে। 3 কি 5 থেকে ছোট? জি স্যার ছোট, তাহলে আরেকবার প্রিন্ট করবে, তিনবার প্রিন্ট হলো। তারপর i এর মান 4 করবে, 4 কি 5 থেকে ছোট? ইয়েস স্যার ছোট, তাহলে আরেক পাশে প্রিন্ট করবে। তারপর i এর মান 5 বানাবে, 5 কি 5 থেকে ছোট? না, কিন্তু 5 5 এর সমান, তাহলে সে আরেকবার রান করবে। এইবার রান করার পরবর্তীতে i এর মান হবে 6, 6 যখন হচ্ছে 65 থেকে ছোট? না। 65 এর সমান? না, তাহলে সে আর এই সে কোনদিন পোস্ট গ্রাজুয়েট করে এটা আছে প্রিন্ট করতে পারতেছে না। এই হচ্ছে আমাদের লুপের কাজ, যে কিভাবে লুপ চলে। এখন এই সিকোয়েন্সটাই তোমাকে যদি আমি খাতায় আঁকতে বলি তাহলে কিভাবে কাজ করব? এটা যদি খাতায় আঁকতে বলি তারপরে দেখা যায় না দেখা যায়। এটা যদি আঁকতে বলি তাহলে তুমি কি করতেছো? ফার্স্টে ধর হচ্ছে স্টার্ট করলাম, স্টার্টের পরে ইনিশিয়ালাইজেশন i ইকুয়াল টু 1 i সমান সমান 1 এই ক্লাসটা সবার আগে করছি। এখান থেকে তুমি কন্ডিশন টেস্ট করছো, দেখো এখান থেকে সে কিন্তু i লেস দ্যান ইকুয়াল 5 এটা ঠিক আছে। তাহলে এখানে কন্ডিশন টেস্ট i লেস দ্যান ইকুয়াল 5 কি না, যদি সত্য হয় i এর মান যদি 5 থেকে ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করছি কি প্রিন্ট করছি? রাইট শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। এখান থেকে কোথায় গেছি? এখান থেকে i প্লাস প্লাসে গেছি, তাহলে এখান থেকে আমরা বৃদ্ধি করতেছি i সমান সমান i প্লাস 1। এইখান থেকে আমি আবার কন্ডিশনে ফেরত যাচ্ছি। এই যে একটা কাজ, এটা যদি ট্রু হয় তাহলে আমি বডিতে ঢুকতেছি, এখান থেকে আমি আসি ইনক্রিমেন্টে যাচ্ছি, ইনক্রিমেন্ট থেকে আবার কন্ডিশনে যাচ্ছি। এই কাজটা সে চলবে 5 বার। এটাকে আমরা বলছি লুপ। লুপের বাংলা হচ্ছে চক্র, একই কাজ বারবার করা, পাস লুপ গোল। তো এরকম করে তুমি যদি লুপে চলতে যখন কন্ডিশন ফলস হবে তখন সে কি করবে? এই লুপ থেকে বাড়ায় যাবে, বাক্সে বাড়ায় যাবে। তাহলে ফলস এর লাইন হচ্ছে এরকম। তো ফলস আমাদের এখন যেহেতু কাজ নাই তাহলে আমরা এখান থেকে আইসে স্টপে থেমে যাবো, যেহেতু আমাদের কাজ নেই। এই হচ্ছে এই প্রোগ্রামের ফ্লোচার্ট। আশা করি ফ্লোচার্টটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো ফ্লোচার্টটা যদি এখন ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাবো। তোমরা এখন সবাই বলো যে ফ্লোচার্ট ক্লিয়ার কি? স্যার ট্রু হলে তো স্যার প্রিন্ট করবে স্যার, সেটার আউটপুটটা স্যার কিভাবে আসবে স্যার? প্রিন্ট করার তো এখানে ফলস হইলে আমরা স্টপ করতেছি, আর ট্রু হলে তো স্যার এটা ঘুরতেই আছে বারবার দেখা যাচ্ছে। আয়রন ফার্স্টে 1, আয়রন ফার্স্টে 1 1 কি 5 থেকে ছোট? ইয়েস স্যার, ভিতরে ঢুকলো, সেগমেন্ট পোস্ট গ্রাজুয়েট করে। পরবর্তী আই হচ্ছে আগের আই থেকে এক বেশি, এবার আয়রন হয়ে গেল 2 ইনক্রিমেন্টেড। এখন যে 2 কি 5 থেকে ছোট? ইয়েস স্যার, প্রিন্ট করলাম, আয়রন হচ্ছে 3 3 কি 5 থেকে ছোট? ইয়েস স্যার, আয়রন হচ্ছে 4
4 কি 5 থেকে ছোট? ইয়েস স্যার। প্রিন্ট করছে 4। 5 হলো 5 কি 5 থেকে ছোট? না, 5 এর সমান। ইয়েস স্যার। তাহলে প্রিন্ট করছে এটা। এরপর আনসার হচ্ছে 6। 6 5 থেকে ছোট। এইবার ফলস হচ্ছে। এখন শুনে দিতে হবে। অর্থাৎ প্রোগ্রামটা পাস বাড়ানো করতেছে। ট্রু হলে প্রিন্ট করতেছে এবং কথা বোঝা যায় না, জোরে বলো। ট্রু হলে প্রিন্ট করতেছে, এরপর আপনার লুপটা ঘুরতেছে আর কি। ট্রু হলেই প্রিন্ট প্লাস লুপটা ঘুরতেছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল। তাহলে এইটাকে যদি আমি এখন স্ট্রাকচার দেখতে বলি, তাহলে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা স্টেটমেন্ট শুরু হবে। তারপরে হচ্ছে কন্ডিশন, তার ভিতরে যেটা আছে কন্ডিশন ট্রু হলে তার ভিতরে মডিউলটা ঘুরবে। তোমাদের বডির ভিতরে কি রকম লেখা আছে? বডির ভিতরে এই লুপটাকে সুন্দর মতো আর্কিটেকচারে এঁকে দেওয়া আছে। তোমরা পেজ নাম্বার 26 এ তোমরা এটা পেয়ে যাবে। 26 এ দেখবে যে তোমাদের লেখা আছে। এখন এটা কিভাবে লিখতে হয়? তাহলে ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। বেসিক আর্কিটেকচারটা কি? বেসিক আর্কিটেকচারটা হচ্ছে ফার্স্টে আমাদের স্টার্ট করে ইনিশিয়ালাইজেশন আসবো। ইনিশিয়ালাইজেশন, এরপর এখান থেকে চলে যাব হচ্ছে আমরা কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এখান থেকে আমরা তার মডিউলে ঢুকবো। মডিউল বা বডি বলা হয়, লুপের ক্ষেত্রে বডি বলা যায়। লুপের বডিতে ইনসার্ট করলাম। এখান থেকে সে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আসবে। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আমি সংক্ষেপে লিখলাম ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখান থেকে সে আবার কন্ডিশনে ফেরত আসবে। এই হচ্ছে লুপের আর্কিটেকচার। এখন যদি ফলস হয়, ফলস হলে সে বের হয়ে আসবে। এখন এখান থেকে শেষ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। পরে আরো লুপের পরে আরো অনেকগুলো অনেক বড় প্রোগ্রাম থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখব নেক্সট স্টেটমেন্ট। নেক্সট স্টেটমেন্ট যা আছে সেটা রান করবে। এইটা আমাদের লুপের আর্কিটেকচার। ওকে, এখন লুপের দুটো প্রকার আছে, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। এই দুটো তোমরা একটু ইন্টারনেট থেকে তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে যেটা দেখবা এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ, দুইটা লুপ কোনটা কাকে বলে এই দুটো ইন্টারনেট থেকে একটু পড়বা। মোটামুটি চ্যাপ্টার 2 থেকে হচ্ছে এটা ছিল পড়ার। লিনিয়ার সার্চটা আমরা পড়ছি। আজকে যে অ্যালগরিদম করব সেটা হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট অফ অ্যারে। অ্যালগরিদম স্যার বলো। সাব অ্যালগরিদমটা আসলে কি স্যার? অ্যালগরিদমের ভিতরে যদি ছোট একটা অংশ থাকে সেটাকে আমরা বলি সাব অ্যালগরিদম। বড় একটা কাজ করার জন্য যদি ছোট কোনো কাজ করা লাগে সেই কাজটাকে আমরা বলি সাব অ্যালগরিদম। ধরো তুমি কি করতেছো, আমার সামনে আসবে যে বাবল সর্ট গুলো আমরা একটু সর্ট শিখবো। সর্টের ভিতরে আবার ইন্টারচেঞ্জ আছে। হ্যাঁ, দুইটা সংখ্যা চেঞ্জ করে 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 আগে দিবেন। টোটাল প্রসেসের ভিতরে এই ছোট ইন্টারচেঞ্জ এটাকে আবার বলা হয় সাব অ্যালগরিদম, যে ছোট একটা পার্ট। তাহলে বিষয়টা হচ্ছে কনসেপচুয়ালি যদি বলি, বড় একটা প্রোগ্রামের ভিতর থেকে যদি আমরা ছোট একটা অংশকে আলাদাভাবে একটা প্রসেসকে আলাদা করতে পারি, ওই ছোট প্রসেসটাকে বলা হচ্ছে সাব অ্যালগরিদম। সামনে আসবে অনেক এক্সাম্পল আসবে, আমরা দেখব। আচ্ছা, আমাদের কন্ট্রোল লজিকে তিনটে শেষ। স্যার মডিউল অ্যারিথমেটিকটা একটু বলে দিলে ভালো হতো। মডুলার অ্যারিথমেটিক নাকি? জি স্যার। মডুলার অ্যারিথমেটিক নাম্বার সিস্টেম যখন করব তখন আসবে মডুলার অ্যারিথমেটিক। স্যার রিমাইন্ডার স্যার, তাহলে চ্যাপ্টার 2 তে তো এটা সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। ওটা তোমাদের আসবে না, ওটা তোমাদের এই যে পারমিটিভ কম্বিনেশন মডুলার অ্যারিথমেটিক ফ্যাক্টরিয়াল এই কোনটাই মোটামুটি আপাতত করতে হবে। ওখান থেকে যেটা লাগবে সেটা ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশন, এটা লাগবে। আর মডুলার অ্যারিথমেটিক হচ্ছে নাম্বার সিস্টেমে বর্ণনা। নাম্বার সিস্টেম তোমাদের ডাটার সাথে সম্পৃক্ত না। এইগুলো অনেক কিছু আছে যেগুলো তোমাদের পড়তে হবে না। অনেকগুলো টপিক আছে যেগুলো তোমাদের পড়ানো হবে না। মডুলার অ্যারিথমেটিক নাম্বার সিস্টেম এবং কন্ট্রাস্টের সাথে সম্পৃক্ত। যখন ওটা নিয়ে ক্লাস নেব তখন আমি অবশ্যই তোমাদের মডুলার অ্যারিথমেটিকটা বুঝিয়ে দেব। আর আমি যদি তোমাকে বলে যে স্যার মডুলাস বুঝি না, তাহলে একটা হিসাব। মডুলাস বুঝো না এরকম কি হতো? মডুলাস কি? রিমাইন্ডার, যেটা রিমাইন্ডার কাজ করে, যেটা এটা কেউ যদি না বুঝে তাহলে বলো। স্যার মডুলাস একবার একটু বলেন। মডুলার আরেকবার বলুন। আচ্ছা, ধরো তোমাকে আমি বলতেছি 7 mod 5,
7 কে 5 দ্বারা মড করলে কত হয় এটা ক্যালকুলেট করতে হবে। তুমি যে কাজ করবা 7 কে 5 দ্বারা ভাগ করবা। 7 স্যার 2 5 দ্বারা ভাগ করলে 5 কে 5 ভাগ করলে 2। এইটাকে আমরা বলছি आंसर। ভাগের যেটা আছে সেটা आंसर। এর হচ্ছে মডুলাস 7 মডুলাস 5 7 mod 5 রিমাইন্ডার হচ্ছে 2 ভাগশেষ হচ্ছে 2 রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তাহলে 7 mod 5 = 2। এই হচ্ছে আমাদের মডুলাসের কাজ। মডুলার অ্যারিথমেটিক আর জিনিস ওটা একটু একটু বড়, ওটা এইভাবে না, ওটা তোমাকে ওই গুণ ভাগের কিছু বিষয় আছে, টোটাল একটা বড় ক্যালকুলেশন আছে, ওটা আমি আলাদা পরে শিখাবো। ওটা হচ্ছে নাম্বার সিস্টেমের অংশ আর কি। তো তোমাদের আপাতত এটা আর লাগবে না। গেল স্যার গ্লোবাল ভেরিয়েবলস কি? গ্লোবাল ভেরিয়েবলস গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে একটা প্রোগ্রামে যদি অনেকগুলো সাব ফাংশন থাকে, প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল আলাদা আলাদা ভাবে কাজ করে। কিন্তু যদি এমন কোনো ভেরিয়েবল থাকে যেটা সবগুলোর জন্য কমন, সবগুলো ফাংশনের জন্য কাজ করবে, সেই ভেরিয়েবলকে আমরা বলেছে গ্লোবাল ভেরিয়েবল। ধরো আমি তোমাকে যদি একটা বলি ফাংশন যদি দুইটা হয়, তো তুমি একটা সি কোড লিখতেছো যে হ্যাশ ইনপুট দিয়ে তুমি হেডার ফাইল লাগাই দাও, তারপর বলতে তুমি লেখা ইন্টিজার জি, এটা লিখলাম। তারপর ধরো তুমি একটা ফাংশন লিখছো ভয়েড ফাংশন 1 এখানে কিছু স্টেটমেন্ট আছে, ধরে তারপর লিখছি ইন্টিজার মেইন, এখানে কিছু স্টেটমেন্ট আছে। এই জিটা এখানেও কাজ করবে, এই জিটা এখানেও কাজ করবে। কিন্তু এখানে হলো এখানে যদি লিখি ইন্টিজার কে, আর এখানে যদি লিখি ইন্টিজার কে, এই কেটা শুধু এই ব্রাঞ্চের জন্য, এই কেটা শুধুমাত্র উপরের ব্রাঞ্চের জন্য, কিন্তু এই জিটা দুই ব্রাঞ্চের জন্য। তাহলে যেটা হচ্ছে বাইরে থাকতেছে, সবগুলো ফাংশন বাইরে যেটা থাকতেছে ওটাকে আমরা বলছি গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল টোটাল প্রোগ্রাম ওর ক্ষমতা যদি থাকে যে কোনো জায়গায় তাকে কি অ্যাক্সেস করা যায়। এরকম আর কি। রিয়েল লাইফ যদি एग्जांपल দেই, ধর হচ্ছে আমার বাসাটা, আমার বাসার এই রুমটা আমার, ঠিক এরকম একটা রুম হতে পারে, পাশের রুমেও আছে, পাশের বাসায় আছে, ওদের একটা ড্রয়িং রুম আছে। হ্যাঁ, আমার আবার ডাইনিং টেবিল আছে, ওদের একটা ডাইনিং টেবিল আছে, কিন্তু আমার ডাইনিং টেবিল তার ডাইনিং টেবিল কি আলাদা। তাহলে এটা আমার জন্য লোকাল, ওইটা তার জন্য লোকাল। কিন্তু সিঁড়িটার কথা যদি চিন্তা করো, সিঁড়িটা তার জন্য এবং আমার জন্য দুইজনের জন্য কম, দুইজনে আমাকে এটা অ্যাক্সেস করতে পারি। কিন্তু আমার টেবিল ইচ্ছা করে সে অ্যাক্সেস করতে পারে না, ওনার টেবিল ইচ্ছা করে আমি অ্যাক্সেস করতে পারি না, আমার ড্রয়িং রুম ইচ্ছা করে ঢুকতে পারে না, ওনার ড্রয়িং রুম ধরে আমি টানাটানি করতে পারি না। তাহলে এই দুটো হচ্ছে যাদের জন্য লোকাল, কিন্তু আমার বাসা এবং তার বাসা দুইটার জন্য কমন কি সিঁড়ি, যে সিঁড়িতে আমি নামি বিল্ডিং এ, এটা দুইজনের জন্য কমন, তাহলে ওইটাকে আমরা বলতেছি গ্লোবাল। তাই প্রোগ্রামে যদি এরকম কোনো সেকশন থাকে যেটা সবগুলো অংশের জন্য কমন, সবাই এটাকে ইউজ করতে পারবে, সেটাকে আমরা বলছি গ্লোবাল ভেরিয়েবল। আমাদের মনে হয় 10 মিনিটের কম সময় আছে, সময়টা মনে হয় অনেক কমে যাবে। রিমেইনিং টাইম হচ্ছে 8 মিনিট। কল কেটে গেলে আবার নতুন করে তোমরা জয়েন করবে। আচ্ছা, লেখো অ্যালগরিদম নাম্বার 2.1, অ্যালগরিদম 2.1 পেজ নাম্বার 21। লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যারে। যাদের কাছে বই আছে তারা বই দেখে খুব সুন্দর মতো একটু দেখে নাও যে কিভাবে এটা লেখা আছে। বই নাই, আচ্ছা বই আছে কয়জনের? আমার স্যার আছে স্যার আছে যাদের বই আছে তারা একটু রেইজ হ্যান্ড দাও তো। এক দুই তিন, বাকি কারো কোনো খবর নেই। আমাদের 3 জনের বই আছে, গুড, তাহলে লাভ হচ্ছে না। লিখো এ নন এমটি অ্যারে, সবাই লিখো, যেটা বলি সেটা সবাই লিখো। এ নন এমটি অ্যারে a non-empty array A data with n numerical values, with n numerical values
is this algorithm finds the location LOC and the value মুন্নির মাইকটা একটু মিউট করো। max of the largest element of data. The variable k is used as counter. The variable k is used as counter. এতটুকু লিখো সবাই। কেউ না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি। যাদের বই নেই তাদের জন্য লিখে দিচ্ছি, খাতায় লিখো, আগে বেশি করলে ক্লাস থেকে বের করে দেবো। মুন্নি প্লিজ তোমার মাইকটা অফ রাখো। মাইকটা একটু অফ করো, তোমার ইয়াটা বারবার আসতেছে পিকচারটা, ওর দেখতে পারতেছি না আমরা। করে দিছি, দেখো। লেখা হইলে আমাকে বলবা। A non-empty array data with n numerical values is given. This algorithm finds the location LOC and the value max of the largest element of data. The variable k is used as a counter. সবার হয়েছে? ভাই তুই আবার কথা বলি, মাইক তো দেখা যায় না। হয়েছে লেখা? যাদের লেখা নেই তারা পরবর্তী মেসেজ দিও, আমি আবার লিখে দিব। তোমরা ভিডিওটা অফ করে আবার নতুন করে সবাই, অর্থাৎ হচ্ছে তোমরা ক্লাস এখানে শেষ করতেছি, ক্লাস শেষ করে তার পরবর্তীতে তোমরা আবার নতুন করে